হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাকসেস কোচিং সেন্টার। আজকে তোমাদের যে পোয়েমটা নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের ক্লাস 7-এর ইকুইন গ্রিন লেসন 10 উইলিয়াম ব্লেকের লেখা। কবিতাটা খুবই একটি ইন্টারেস্টিং কবিতা। তো এটা দেখার আগে প্রথমে উইলিয়াম ব্লেক সম্পর্কে অর্থাৎ কবি পরিচিতি সম্পর্কে দু একটা লাইন আমরা এখানে দেখে নিয়ে দেওয়া আছে। দেখো, উইলিয়াম ব্লেক ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ রোম্যান্টিক এজ। লিটারেচারে কয়েকটা এজ আছে, সাল অনুযায়ী তাদের কবিতার ফিচার্স অনুযায়ী কিছু কিছু এজকে ভাগ করা হয়েছে। সেই রকম রোম্যান্টিক এজের একজন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে অন্যতম একজন বিখ্যাত কবি ছিলেন কিন্তু উইলিয়াম ব্লেক। ব্লেকস পোয়েট্রি ওয়াজ পাবলিশড ইন এ ম্যানার মোস্ট আনইউজুয়াল ইন লিটারারি অ্যান্ড আর্ট হিস্ট্রি। He set up a print shop and engraved published in his own poems. ব্লেকের যে পোয়েট্রিগুলো ছিল সেগুলো কী করে পাবলিশড হতো? ওয়াজ পাবলিশড ইন এ ম্যানার মোস্ট আনইউজুয়াল, অদ্ভুতভাবে সেটা একটা আনইউজুয়ালি লিটারারি সেটা হতো, অ্যান্ড আর্ট হিস্ট্রি মানে যেটা একটা বলবো শিল্পশৈলিকভাবে সেগুলোকে পাবলিশ করা হতো। তিনি একটা নিজস্ব প্রিন্ট শপ কিন্তু খুলেছিলেন, তৈরি করেছিলেন এবং সেখানে নিজস্ব যে কবিতাগুলো ছিল সেগুলো কিন্তু তিনি পাবলিশ করতেন। সাম অফ হিজ ওয়েল নোন ওয়ার্কস আর সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। তার বিখ্যাত যে কাজগুলো তাদের মধ্যে হচ্ছে সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স, এই দুটো হচ্ছে কবিতার সংকলন। এখানে অনেক কবিতা আছে। আর একটা হচ্ছে দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। এইটা হচ্ছে উইলিয়াম ব্লেক সম্পর্কে কয়েকটা তথ্য যেটা দেওয়া আছে বইয়ে। তোমরা আরও ভবিষ্যতে অন্য সম্পর্কে পড়তে চাইলে অনেক পেতে পারো। তো আজকে যে কবিতাটা দেখো, ইকুইন গ্রিন, এই যে কথাটা, এই যে মানেটা ইকুইন গ্রিন, ইকো কথার মানে কি? এমনিতে ইকো কথার মানে হচ্ছে যেটা প্রতিধ্বনি হয়। কোনো একটা ফাঁকা ঘরে আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গায় কোনো একটা আওয়াজ হলো, বারে বারে সেটা ইকো করে, মানে বারে বারে সাউন্ডটা ঘুরে ফিরে আবার একই রকম আসে, সেটাকে বলা হয় ইকো। তো ইকুইন গ্রিন তাহলে সবুজটা বারে বারে রিফ্লেক্ট করছে, এরকমই কি মিনিংটা কবিতার শেষে আমি বোঝাচ্ছি যে কেন এই নামকরণটা এরকম করা হয়েছে। ঠিক আছে, দেখো কবিতাটা দেখো। কবিতাটা স্টার্টিংয়ের প্রথমে বলে রাখি, কবিতায় 3টে স্ট্যান্জা আছে, তোমরা বইটা দেখতে পাচ্ছ সামনে। স্ট্যান্জা 1, 2, 3, 3টে স্ট্যান্জা দেওয়া আছে। সেই 3টে স্ট্যান্জা আমি পরপর প্রথমে, এই কবিতার দুটো অর্থ আছে, দুরকমভাবে কবিতাটা, অর্থাৎ একটা আক্ষরিক অর্থে একটা অর্থ মানে যেটা আমরা লাইন বাই লাইন পাবো সেরকম একটা মিনিং, একটা হচ্ছে আমাদের এলিগোরিক্যাল যে মিনিংটা বলি আমরা, রূপকধর্মী যে ভিতরের যে অন্তর্নিহিত মানেটা, সেটাও কিন্তু পাবো। প্রথমে আক্ষরিক অর্থটা পুরোটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে যেটা রূপকধর্মী যে ভিতরের যে মিনিংটা আছে সেটাকে তারপর ডিসকাস করবো। ঠিক আছে, দেখো ফার্স্ট যে স্ট্যান্ডার দেওয়া আছে, ফার্স্ট স্ট্যান্ডা, সেকেন্ড স্ট্যান্ডা, থার্ড স্ট্যান্ডা, 3টে স্ট্যান্ডা আলাদা আলাদা করে বলছি। দেখো, দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, টু মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং, দ্য skylark and thrush, birds of the bush, sing louder around to the bell's cheerful sound, while our sports shall be seen on the equine green. বলছে দ্য সান ডাজ অ্যারাইজ মানে সূর্য ওঠে, অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ এবং আকাশকে আনন্দিত করে তোলে, মানে আকাশকে আনন্দ মুখর করে তোলে। যখন সূর্য ওঠে সকালবেলা তখন চারিদিকটা পুরো ঝলমলে হয়ে ওঠে, সেটা এখানে বলা হয়েছে। অর্থাৎ যেহেতু উইলিয়াম ব্লেক একজন রোমান্টিক এজের পোয়েট, সেহেতু রোমান্টিক এজের পোয়েটদের মধ্যে একটা বেসিক একটা যে ফিচার্স বৈশিষ্ট্য বলবো, সেটা হচ্ছে প্রকৃতিকে সুন্দর করে বর্ণনা করা, অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য সেটা কিন্তু ডেসক্রিপশনের মাধ্যমে সেটাকে তুলে ধরা কবিতার মাধ্যমে। তো এখানে উনি সেই কাজটা এখানে করেছেন, দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, সূর্য ওঠে এবং আকাশকে আনন্দমুখর করে তোলে। দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং, এই যে বেল, এখানে বেল অর্থটা দুটো অর্থ হতে পারে। একটা বেল মিনিং হতে পারে যেটা আমরা চার্চ বেল বলি, যেটা আমরা খ্রিস্টান ধর্মাবলম্বী যেটা চার্চ, সেই চার্চের বেল, সেই ঘণ্টার ধ্বনি বাজছে। বা আরেকটা হতে পারে যেটা আমরা, যেহেতু তিনি প্রকৃতির এখানে বর্ণনা করছেন সেহেতু বলতে পারি যে এখানে বেল ওয়ার্ডটা এই অর্থে ইউজ করেছেন যে একটা আগমনী বেল, আগমনী যে ঘণ্টা, সেইটা কিসের আগমনী? টু ওয়েলকাম দ্য স্প্রিং, বসন্তকে আগমন, বসন্তকে স্বাগতম জানানোর যে বেল, সেটা এখানে তিনি বলেছেন। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ,
দুটো পাখির নাম এখানে বলা হয়েছে। কী নাম? স্কাইলার্ক আর থ্রাস। দ্য বার্ডস অফ দ্য বুশ, এরা কোথাকার পাখি? এরা হচ্ছে ঝোপে ঝাড়ে থাকা পাখি, অর্থাৎ পার্শ্ববর্তী ঝোপে ঝাড়ে থাকা পাখি। এরা কি করে? সিং লাউডার অ্যারাউন্ড, এরা গান করে। স্কাইলার্ক আর থ্রাস পাখি এরা ঝোপের আড়ালে থেকে এরা গান করে। সিং লাউডার অ্যারাউন্ড, চারিপাশে সেই মানে সাউন্ডটা চারদিকে ছড়িয়ে যায়। টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, অর্থাৎ এই যে বেলের যে ঘন্টাটা মানে ঘন্টা যেটা বাজছে সেটা চেয়ারফুল, খুবই আনন্দদায়ক, খুবই প্লিজেন্ট। ওয়েল আওয়ার স্পোর্টস হ্যাল বি সিন অন দ্য ইকুয়েন গ্রিন, যখন আমাদের খেলা দেখা হবে, কোথায় দেখা হবে? দেখা যাবে কোথায়? ইকুয়েন গ্রিন, ওই প্রতিধ্বনিত হওয়া সবুজের মধ্যে আমাদের খেলা যখন দেখা যাবে। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার। এটার অন্তর্নিহিত মানেটা আগে কবিতাটা পড়ে নিই, তারপর বলছি। সেকেন্ড যে স্ট্যান্সা দেওয়া আছে দেখো, ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাস লাভ অ্যাওয়ে কেয়ার। ওল্ড জন, জন বলতে এখানে একজন ব্যক্তির নাম। বৃদ্ধ জন, তার বয়স অর্থাৎ তিনি বৃদ্ধ। উইথ হোয়াইট হেয়ার, বৃদ্ধ হলে অটোমেটিক্যালি চুল যে সাদা হয়ে যায়, জানি এটা সিম্বল। তো ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাস লাভ অ্যাওয়ে কেয়ার, তিনি হেসে তার সমস্ত চিন্তা ভাবনাকে দূর করে দিচ্ছেন। অর্থাৎ বৃদ্ধ জন হেসে তার সমস্ত চিন্তা ভাবনাকে দূর করছে। সিটিং আন্ডার দ্য ওক অ্যামাং দ্য ওল্ড ফোক, তিনি কোথায় বসে আছেন? সিটিং আন্ডার দ্য ওক, ওক মানে একটা ট্রি, ওক একটা গাছ, সেই গাছের নিচে বসে আছেন। কাদের সাথে? অ্যামাং দ্য ওল্ড ফোক, তারই আরও অন্যান্য যারা বৃদ্ধ বন্ধুরা আছে তাদের সাথে ওল্ড জন কিন্তু বসে আছে। দে লাভ অ্যাট আওয়ার প্লে, তারা আমাদের এই যে খেলাটা হচ্ছে, কোন খেলাটা? যেটা আমরা সবুজের মধ্যে খেলছি, সেটাতে তারা হাসবে খেলাটা দেখে, এবং তারা খুব তাড়াতাড়ি বলবেন সুন দে অল সে, কি বলে উঠবে? সাচ ওয়ের দ্য জয়েস ওয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ ইন আওয়ার ইউথ টাইম ওয়ের সিন অন দ্য ইকুইন গ্রিন। তারাও বলে উঠবে যে আমরাও যখন ইউথ স্টেজে ছিলাম, অর্থাৎ জীবনের যে ইউথ স্টেজ বলি আমরা, যুবক সময়, যুবক যুবতী যে সময়টা, গার্লস অ্যান্ড বয়েজ, সেই সময় আমরাও এরকম ইকুইন গ্রিন কিন্তু খেলতাম, আমাদের খেলাও কিন্তু এখানে দেখা যেত। ওরা কারা বলবে? জন এবং তার আরও যে বৃদ্ধ সাথীরা আছে তারা বলবে। এইটা হচ্ছে কবিতাটা সেকেন্ড স্ট্যান্জা। থার্ড স্ট্যান্জারে যেটা দেওয়া আছে দেখো, টিল দ্য লিটিল ওয়ান্স ওয়েরি, যতক্ষণ না পর্যন্ত, ওয়েরি বলতে ক্লান্ত, লিটিল ওয়ান বলতে শিশুরা, বাচ্চা বাচ্চা শিশুরা যারা ওখানে খেলাধুলা করছে, যতক্ষণ না ওরা ক্লান্ত হয়। নো মোর ক্যান বি মেরি, যখন ক্লান্ত হয়ে যায় তখন তারা আর আনন্দ করতে পারে না, মানে খেলতে পারে না। দ্য সান ডাজ ডিসেন্ড, সূর্য অস্ত যায়। ফার্স্ট স্ট্যান্জায় দেখলাম আমরা পজিটিভ দিক, কীরকম? যে সূর্য উঠছে, আর এখানে সূর্য অস্ত যাচ্ছে। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ এন এন্ড, আমাদের খেলারও কিন্তু শেষ হচ্ছে, অর্থাৎ সূর্য ডুবে গেলে আমাদের অটোমেটিক্যালি খেলা বন্ধ হয়ে যায়, আবার পরের দিনের জন্য আমরা আবার বাড়ি ফিরে যাই। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ এন এন্ড রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, ওই সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কোথায় যাবে? তার মায়ের কোলে চলে যাবে। অর্থাৎ সন্ধ্যের পরে তারা বাড়ি ফিরে আসবে এবং মায়ের কোলে যাবে। কাদের সাথে? আরও অন্যান্য তাদের ভাই বোনের সাথে। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট, যেমন করে পাখিরা তাদের বাসায় ফিরে রেস্টের জন্য প্রস্তুত হয়, অর্থাৎ বিশ্রাম নেওয়ার জন্য তারা রেডি হয়। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন, এবং ওই অন্ধকার সবুজে কিন্তু এখন সবুজটা কেমন হয়ে গেলো? অন্ধকার, যেহেতু সূর্যটা অস্ত চলে গেছে, সেখানে কিন্তু আর খেলাধুলো কোনো রকম দেখা যাবে না। কি বলছে এখানে মাঝের লাইনটা দেখো, রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লাইক বার্ডস ইন দ্য নেস্ট, পাখিরা যেরকম বাসায় গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুতি নেয়, সেরকম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তারা মায়ের কোলে গিয়ে বিশ্রাম নেবে তাদের অন্যান্য ভাই বোনেদের সাথে।
এইটা হলো কবিতার তিনটে যে স্ট্যান্জা, সেই তিনটে স্ট্যান্জা একদম লিটারালি মিনিংটা কিন্তু এটা। এবার এটার যদি অন্তর্নিহিত মিনিং খুঁজতে হয় তাহলে ফার্স্ট থেকে দেখি আমরা, এবার অন্তর্নিহিত মিনিংটা ভালো করে দেখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তিনটে স্ট্যান্জাতে কবি তিনটে এজকে আমাদের বোঝাতে চেয়েছেন। হিউম্যান যে এজ, অর্থাৎ একটা হয় আমাদের চাইল্ডহুড, বেসিক্যালি যে তিনটে এজ আমরা লক্ষ্য করি, একটা চাইল্ডহুড, একটা মিডিল এজ বলি, আর একটা ওল্ড এজ, তাই তো? তাহলে চাইল্ডহুডেরটা তিনি ফার্স্ট স্ট্যান্জায় বর্ণনা করছেন, সেকেন্ড স্ট্যান্জায় তিনি ইউথ, ইউথ বলতে এই মিডিল এজ যেটা বলবো আমরা সেরকম, আর লাস্ট স্ট্যান্জা সেটা হচ্ছে একদম ওল্ড এজ, একেবারে জীবন সায়ান্নে যেটা বলি। দেখো, দ্য সান ডাজ অ্যারাইজ, এই যে লাইনগুলো মিনিং, অ্যান্ড দ্য মেক হ্যাপি দ্য স্কাইজ, the merry bells ring, welcome the spring. The skylark and thrush, the birds of the bush sing louder around. To the bells' cheerful sound, while our sports shall be seen on the echoing green. একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, প্রথম যখন তার জন্ম হয়, সে পৃথিবীর সমস্তকে আনন্দ, মানে সবার একটা আনন্দের হয়ে ওঠে। আমরা যখন মানুষ যখন প্রথম পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়, তখন চারিপাশটা পুরো একদম আনন্দ মুখরিত হয়ে ওঠে তার কাছে, একটা প্রাণ চঞ্চল ভাব থাকে তার মধ্যে চাইল্ডহুডে, একটা সবসময় হ্যাপি মুহূর্ত থাকে তার মধ্যে, কোনো রকম ফ্রাস্ট্রেশন, কোনো রকম স্যাড কিছু থাকে কি থাকে না, কারণ সে সব কিছু বুঝেই না ওসব। এইখানে ওই রকমভাবেই প্রকৃতিকে তুলনা করা হচ্ছে একটা ছোট্ট প্রাণবন্ত শিশুর সাথে, যে একেবারে সদ্যজাত বা একটু কিছুদিন হয়তো কয়েক বছর আগে সে জন্মেছে, তার লাইফটা এখন কেমন আছে, পুরোপুরি হ্যাপি আছে, যেমন করে সূর্য উদিত হয়েছে সেও সেরকম জন্মগ্রহণ করেছে। টু মেরি বেলস রিং, টু ওয়েলকাম দ্য স্প্রিং, অর্থাৎ এই যে তার যে নতুন যে প্রকৃতিকে সে দেখছে, চিনছে, সেখানে সে স্বাগতম জানাচ্ছে কাকে, এই প্রকৃতির সৌন্দর্যকে, মানুষজনকে স্বাগতম করছে এখানে। আর তার লাইফটা কেমন, পুরো প্রাণবন্ত, উজ্জ্বল। এখানে বলা আছে সিং লাউডার, পাখিরা গান করছে, অর্থাৎ তার পুরোপুরি যে একদম চাইল্ডহুডের যে মেমোরিটা কবি এখানে কিন্তু প্রকাশ করেছেন। যেরকমভাবে চাইল্ডহুডে আমাদের থাকে সেই রকম একই রকমভাবে কিন্তু তিনি এখানে প্রকাশ করেছেন, যে যেরকম করে চাইল্ডহুডে আমাদের একদম প্রাণবন্ত, প্রাণচঞ্চল যে একটা মনোভাব থাকে সেইটা, এবং এই জন্য এখানে বলা হচ্ছে গ্রিন, অর্থাৎ সমস্ত কিছু যেন সতেজ, কোনো কিছু নিস্তেজ হয়ে যায়নি, সব কিছুই কিন্তু সতেজ। সেকেন্ড স্ট্যান্ডায় তিনি যেটা বলছেন, ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাস লাভ অ্যাওয়ে কেয়ার, sitting under the oak among the old folk, they laugh at our play, and soon they all say, such were their joys when we all, girls and boys, in our youth time were seen on the echoing plain. এই স্ট্যান্ডায় এসে তিনি মধ্যবয়স্ক বা মিডিল এজের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এখানে তিনি তুলে ধরছেন। মিডিল এজে এসে আমাদের কি হয়, শৈশবকালের যে স্মৃতিগুলো সেটা বারে বারে আমাদেরকে কি করে, স্মরণীয় করে তোলে, অর্থাৎ সেরকম সময় আমরা এরকম ছিলাম, এই যে বিষয়গুলো আমাদের শৈশবের স্মৃতিগুলো সবসময় বারে বারে ফিরে আসে। তিনি এইটা কিন্তু এই স্ট্যান্ডাগুলোর মাধ্যমে বলতে চেয়েছেন, আর খুব সুন্দরভাবে প্রকৃতির মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন, তার জন্য প্রকৃতিকেই প্রথমে তুলেছেন, কিন্তু তিনি মানে অন্তর্নিহিত অর্থে কিন্তু কবি এটাই কিন্তু বোঝাতে চেয়েছেন। একেবারে থার্ড স্ট্যান্ডা, যাকে 3 নম্বর স্ট্যান্ডা, এটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্যান্ডা। এই স্ট্যান্ডে কবি একটা গুরুত্বপূর্ণ জায়গা বলেছে সেখানে, দেখো, টিল দ্য লিটিল ওয়ান্স ওয়েরি, এখানে ছোট্ট ওই বাচ্চা শিশুটা বা বাচ্চাগুলো ক্লান্ত, তার মানে কি, ক্লান্ত বাচ্চা শিশুগুলো নয়, আমরা হিউম্যান লাইফ যখন ওল্ড এজে পৌঁছে গেছি তখন জীবনের সমস্ত কাজকর্মের মধ্য দিয়ে পেরিয়ে এসে আমরা ক্লান্ত, এটা তিনি এখানে কবি বুঝেছেন। নো মোর ক্যান বি ম্যারি, তখন আর আনন্দ করার যে ইচ্ছা সেটুকু থাকে না ওল্ড এজে এসে, এটা বলেছেন, তখন আনন্দ করা যাবে না, করতে পারে না। দ্য সান ডাজ ডিসেন্ড, সূর্য অস্ত যায়, অর্থাৎ জীবনের যেটুকু আনন্দ মুহূর্তগুলো ছিল, আনন্দমুখর দিনগুলো ছিল, সেগুলো ধীরে ধীরে অস্ত যাওয়ার মুখে, মানে একেবারে শেষ হওয়ার মুখে। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, স্পোর্টস বলতে এখানে কাজকে বুঝিয়েছেন, জীবনের যে তিনি কাজ বলেছেন, জীবন অর্থাৎ এই লাইফ যে ওয়ার্কিং, এইটা শেষ হয়ে এসছে, এই খেলাধুলোটা, জীবনের যে খেলাটা সেটা শেষ হয়ে এসছে। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, এখানে মা বলতে প্রকৃতি মায়ের কথা বলা হচ্ছে, ন্যাচার মাদার,
মাদার নেচার যেটা বলি আমরা, এইখানে বিশ্বমা বা ধরিত্রী বা প্রকৃতি মা তার কথা বলেছে। মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স বলতে আমি এখানে আমার মতো অনেক সহস্র হিউম্যান বিংসের কথা এখানে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, এইভাবে কিন্তু কবিতার অন্তর্নিহিত মিনিংগুলো আছে। তারপরে কি বলছে, লাইক বার্ডস ইন দ্য নেস্ট আর রেডি ফর রেস্ট, যেমন করে পাখিরা বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুত হয়, আমরাও যেরকম সেরকম বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুত হই। কখন? জীবন সায়ান্নে উপনীত হয়ে, মানে একদম জীবনের শেষ স্টেজে এসে। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন, এখানে রেস্ট কথাটা বলছে ইটার্নাল রেস্টের কথা কিন্তু কবি এখানে বোঝাতে চেয়েছেন। ইটার্নাল রেস্ট বলতে ইটার্নাল স্লিপ যেটা বলি, চিরন্তন ঘুম, যেটা মৃত্যু বলি, মৃত্যুর সঙ্গে কিন্তু কবি এখানে তুলনা করছেন, কিন্তু খুবই বিউটিফুলি তিনি এটা বর্ণনা করেছেন। আর কি বলছেন লাস্ট দুটো লাইনে দেখো, অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন, আর খেলা দেখা যাবে না, আর সেই যে চাইল্ডহুডের স্টেজটা সেটাকে ফিরে পাওয়া যাবে না কখনো, সেই রকম প্রাণচঞ্চল দিন আর কখনো ফিরে আসবে না। অন দ্য ডার্কেনিং গ্রিন, ডার্কেনিং গ্রিন বলতে অন্ধকারাচ্ছন্ন সবুজ কি হয় না, অন্ধকারাচ্ছন্ন সবুজ বলতে আফটার ডেথ, মৃত্যুকে এখানে অন্ধকারের সঙ্গে তুলনা করছেন কবি। তাহলে ফার্স্ট স্ট্যান্জায় আমরা পেলাম চাইল্ডহুড, অর্থাৎ আমাদের সমস্ত কিছু এগুলো গ্রিন, মানে একদম প্রাণচঞ্চল যেগুলো, মিডিল এজ পেলাম সেকেন্ড স্ট্যান্জায়। আর থার্ড স্ট্যান্জায় খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট পেলাম, ইটারনাল স্লিপ, ইটারনাল রেস্ট এখানে কথা বলা হচ্ছে। এবং আমাদের যে ওল্ড এজে এসে আমাদের যে সিচুয়েশন মধ্য দিয়ে মানুষের যে চাইল্ডহুডের মেমোরিগুলো মনে পড়ে, সমস্ত কিছু সেগুলো কিন্তু ধীরে ধীরে অস্তমিত হয়ে যাওয়ার মুখে। এবারে বলি কবিতার নামকরণের বিষয়টা। নামকরণটা হচ্ছে দ্য ইকোইন গ্রিন, ইকোইন গ্রিন। তাহলে ইকো কথাটা মানে বললাম প্রতিধ্বনিত হওয়া, গ্রিন মানে এখানে সবুজ, কিন্তু আক্ষরিক অর্থে গ্রিন মানে সবুজ, কিন্তু যদি একটু মিনিংফুলি ভাবি অন্তর্নিহিত মিনিংটা এরকম যে এই গ্রিন বলতে কিন্তু এখানে চাইল্ডহুড মেমোরির কথা বলা হচ্ছে, শৈশবের যে স্মৃতি সেগুলোর কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। বারে বারে তিনি এটা বলেছেন যে কবির মাথায় কিন্তু এই চাইল্ডহুড মেমোরিগুলো বারবারই ইকো করে, ইকো করে বলতে বারে বারে প্রতিধ্বনিত হয় শৈশবের সেই স্মৃতিমুখ, মানে শ্রুতি কি বলবো, একটা চঞ্চল যে দিন ছিল সেই দিনগুলো কিন্তু কবির বারে বারে ফিরে আসে মাথার মধ্যে। সেটা আমরা বলি না, এটি স্টিল গ্রিন ইন মাই মেমোরি, এখনও সেই জিনিসটা আমার মাথায় আছে, আমি কি করেছিলাম সেই সময়, বা কেমনভাবে খেলতাম, কি খেলতাম, সেই বিষয়গুলো। তো কবিও বলছেন চাইল্ডহুড মেমোরি যেন বারে বারে আমার কাছে বারে বারে ফিরে আসে, অর্থাৎ ইকো করে বারে বারে প্রতিধ্বনিত হয়। গ্রিন বলতে গেলে চাইল্ডহুড। এইটা হচ্ছে তোমাদের কবিতার বিষয়বস্তু। যদি তোমাদের কোনো বিষয়ে ডাউট থাকে কবিতার, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর যদি আমাদের চ্যানেলটা পছন্দ হয় অবশ্যই কিন্তু একটা লাইক করবে ভিডিওটাকে, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।